গ্রামে রাখি পূর্ণিমা নামে যমজ দু বোন ছিল। দু বোনের মধ্যে পূর্ণিমা ছিল শান্ত স্বভাবের আর রাখি ছিল খুব বদমেজাজি ও অশান্ত প্রকৃতির। বাবা মা খুব সাধ করে তাদের বিয়ের জন্য পাত্র খুঁজতে থাকে। দাদা, আপনি বুঝতে পারছেন না, এক বাড়িতে দুটো সুপাত্র মেলানো এ যুগে ভারী দায়। বেশিরভাগ সময় দেখা যায় যে এক বাড়িতে এক ছেলে কর্মঠ তো আরেক ছেলে ঘুরে ফিরে খায়। সে যাই হোক ঘটক মশাই, আমার মেয়েদেরকে আমি এক বাড়িতেই বিয়ে দেব, এটাই হলো আমার শেষ কথা। আর ভালো করে খোঁজ করলে অবশ্যই আপনি আমার মনের মতো দুটো সুপাত্র খুঁজে পাবেনই। হ্যাঁ ঘটক মশাই, আমরা কেন আমাদের মেয়েদেরকে এক বাড়িতে বিয়ে দিতে চাই তা তো আপনি ভালো করেই জানেন, যেন আমাদের পূর্ণিমা মা ও রাখিমা সারা জীবন একে অপরের ভালো মন্দের পাশে থাকতে পারে। আর তাছাড়া আমার রাখিমা তো পূর্ণিমা মায়ের মতো গুছিয়ে সংসারে কাজকর্ম করতেই পারে না। আর এদিকে আমার পূর্ণিমা মা তো আমার রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তাই পূর্ণিমা মা আর রাখিমা একসাথে থাকলে রাখিমাকে নিয়ে আমাদের আর কোনো চিন্তাই থাকবে না। ঠিক আছে, তবে আপনাদের কথাই রইলো, আমি আপনাদের মনের মতো দুখানা পাত্র খুঁজে বের করতে পারি কিনা দেখছি। এরপর ঘটক মশাই সে বাড়ি থেকে চলে যায়। ঘটক মশাই, আপনাকে তো বললাম আমার দু ছেলের জন্য দুটো বউ লাগবে। আমার বড় ছেলে অজয়ের কাঠের ব্যবসা আর ছোট ছেলে বিজয়ের তো মাছের ব্যবসা। আমার কোনো ছেলেরই কোনো দিক থেকে কম নয়, তাই তাদের জন্য আমি ভারী সুন্দর দেখতে দুটো বৌমা ঘরে আনতে চাই। আর আমার কোনো বৌমা যেন কারো সে কেউ কম না হয়। আপনি যেমনটা চাইছেন আমার কাছে ঠিক তেমন সুন্দরী দুটো মেয়ের খোঁজ আছে গো দিদি। সেই মেয়ে দুটো যদি আপনি আপনার বাড়ির বউ করেন তবে দেখবেন কেউ কারো সে কম সুন্দরী বলে আলাদা করতে পারবেন না, কারণ তারা দুজনই তো যমজ, একেবারে এক রকম দেখতে তাদের চেহারা। যমজ বৌমা, এ তো ভারী সুপ্রস্তাব ঘটক মশাই। তবে সেই যমজ মেয়েদের বাবা মায়ের সাথে কথা বলে আগামী মাসে আমার ছেলেদের বিয়ের ব্যবস্থাটা করে ফেলুন তো। এরপর ঘটক মশাই অজয়ের সাথে পূর্ণিমার ও বিজয়ের সাথে রাখির বিয়ে পাকা করে ফেলে। এরপর তাদের বিয়ে হয়ে যায়। শোনো বৌমারা, অজয় আর বিজয় ওরা দুজনে আমার কাছে সমান। ওদেরকে আমি সব সময় সমানভাবে ভালোবেসেছি আর তোমাদেরকেও আমি তেমনই ভালোবাসবো। তবে হ্যাঁ, যে বৌমা আমাকে প্রথম বংশের উত্তরাধিকারীর মুখ দেখাতে পারবে তার জন্য আমি একখানা উপহার সাজিয়ে রাখবো। উপহার? উপহার পেতে তো আমার ভারী ভালো লাগে মা। আপনি দেখবেন সেই উপহারটা আমিই পাবো। মা, সন্তান সন্ততি তো বিধাতার দান, এইসব তো চাইলে পাওয়া যায় না। তাই আমাদের আগে পরে সন্তান হয়নি, আমার কোনো মাথা ব্যথা নেই মা। চুপ কর তো মা, কি বললেন তুই শুনলি না? বংশের উত্তরাধিকারী মানে তুই বুঝিস? বুঝলে আর এসব বলতিস না। তবে শোন, তুই তুই যে উপহারটার যোগ্য না সেটা তুই তোর কথা দিয়ে প্রমাণ করে দিয়েছিস। হয়েছে হয়েছে, এসব নিয়ে আর কথা বাড়াতে হবে না। এবার তোমরা যাও তো, রান্না করে গিয়ে দেখো কি রান্না করা যায়। এই কথা বলে রাখি পূর্ণিমার শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। শোন পূর্ণিমা, আমার এই সুন্দর নখগুলো নষ্ট করে আমি এখন রান্না করতে পারবো না। তুই একটু ওদিকটা সামলে নে, তারপর খাবার রান্না শেষ হলে আমি না হয় সেগুলো সবাইকে পরিবেশন করতে দিয়ে দেব, কেমন? এই কথা বলে রাখিও সেখান থেকে চলে যায়। তারপর পূর্ণিমা একা একা সবকিছু রান্না করে। রাখি পূর্ণিমার সংসার জীবনে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাখি সবাইকে খুশির সাথে জানায় যে সে অন্তঃসত্ত্বা। বাহ ছোট বৌমা বাহ, তোমার কথাটা তুমি সত্যি করে দেখালে। শেষমেশ তুমি প্রথম আমার বংশের উত্তরাধিকারীর মুখ দেখাতে চলেছো। আর ওদিকে তোমার বোন পূর্ণিমাকে দেখো, সে সংসারের বড় বউ হয়েও আগে আগে এত বড় একটা সুখবর দিতে পারলো না। সংসারের বড় বউ হলে কি তার দ্বারা সবকিছু সম্ভব হয় নাকি মা? আর তাছাড়া আমি তো আগেই বলেছিলাম আমি প্রথম এই বংশের উত্তরাধিকারীর মুখ দেখাবো। শাশুড়ি মা ও রাখির কথাগুলো শুনে পূর্ণিমা খুব কষ্ট পেতে থাকে এবং তাই সে ঘর থেকে বেরিয়ে চলে যায়। বউ, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? এরপর পূর্ণিমা তার স্বামী অজয়কে সব কথা খুলে বলে। বোকা মেয়ে, এই জন্য কাঁদছো তুমি? কেঁদো না তুমি। তুমি তো বলতে যে সন্তান সন্ততি হলো বিধাতার নিয়ামত। বিধাতা চেয়েছেন বলেই তো তোমার বোন রাখির আগে সন্তান হচ্ছে। আবার তিনি যেদিন চাইবে সেদিন তুমি অন্তঃসত্ত্বা হতে পারবে। আর তাছাড়া এগুলো নিয়ে কখনো প্রতিযোগিতা হয় নাকি? আমার মাও না তেমন, সন্তানের বাহানা দিয়ে দু বউয়ের এক প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। থাক থাক, তুমি এভাবে বলো না, শেষে মা এসব শুনে খুব কষ্ট পাবেন। এরপর কেটে যায় বেশ কিছুদিন। রাখি পূর্ণিমার শাশুড়ি মা রাখি অন্তঃসত্ত্বা বলে সব সময় তাকে নিয়ে ব্যস্ত থাকতো। এমনকি সে সব সময় পূর্ণিমার সাথে দুর্ব্যবহারও করত। একদিন সকালে, কি ছোট বৌমা, তুমি সকাল সকালে অবয়া মেয়ের মুখখানা দেখতে গেলে কেন বলো তো? এজন্য যদি তোমার আর আমার অনাগত উত্তরাধিকারীর কোনো ক্ষতি হয়ে যায় তখন এর মাসুল কে দেবে শুনি?
ভুল হয়ে গেছে মা, ক্ষমা করবেন। কিন্তু আমি কি করব, এই মুখপুরিটাই তো সকাল সকাল আমার সামনে চলে এসেছে। ওর জন্য কি আর আমি ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিতে পারি বলুন? না না, তুমি তা করতে যাবে কেন? দাঁড়াও, আমি এর একখানা ব্যবস্থা করছি। শোনো বড় বৌমা, তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, তুমি যখন তখন আমার ছোট বৌমা ধারে কাছেও যাবে না। এই সময় ওর পাশে থাকাটা একেবারেই তোমার নিরাপদ নয়। তোমার ছায়াতেও ওর সন্তানের ক্ষতি হতে পারে। এসব কথা বলে শাশুড়ি মা রাখিকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। আর পূর্ণিমা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে জঙ্গলে তার স্বামীর কাছে চলে যায়। এ কি পূর্ণিমা, তুমি এখানে? কোনো কিছু না বলে হুট করে এখানে চলে এলে কেন? আর তাছাড়া তোমার চোখে জল কেন? কি হয়েছে? ও, বুঝতে পেরেছি, মা আর রাখি নিশ্চয়ই আবারও তোমাকে কষ্ট দিয়ে আশেপাশে কথা শুনিয়েছে, তাই তো? আমি জানি এসব শুনতে পারছি না অজয়। আমাকে তুমি সবার থেকে আলাদা করে দূরে কোথাও নিয়ে যাও অজয়। অধৈর্য হয়েও না পূর্ণিমা, বিধাতা নিশ্চয়ই কোনো অন্যায়কে এতদিন মেনে নেবে না। তুমি আরেকটু ধৈর্য ধারণ করো, দেখবে বিধাতা নিশ্চয়ই তোমার জন্য উত্তম কোনো কিছু সাজিয়ে রেখেছেন। অজয় পূর্ণিমাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। এরপর হঠাৎ একদিন পূর্ণিমা অসুস্থ হয়ে পড়ে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, কি হয়েছে আমার পূর্ণিমা? ও হঠাৎ করে এভাবে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল কেন? চিন্তার কোনো কারণ নেই, আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা, তাই তার এমনটা হয়েছে। ঠিক মতো খাওয়া দাওয়া আর বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে। আপনি সত্যি বলছেন কবিরাজ মশাই? আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, এই যে বড় খুশির খবর। পূর্ণিমা, তুমি এখানেই শুয়ে বিশ্রাম নাও, আর আমি এক্ষুনি এই খবর আমার মাকে দিয়ে আসছি। এই কথা বলে অজয় তার মায়ের কাছে যায় এবং তার মাকে সব কিছু জানায়। সত্যি বলছিস তুই বাবা? আমার বড় বৌমা অন্তঃসত্ত্বা? মা, আমার বংশে একসাথে দুটো উত্তরাধিকারী আসতে চলেছে। এ তো বড় খুশির খবর। আজ আমি খুব খুশি হয়েছি বাবা। চল চল, বড় বৌমার কাছে আমাকে নিয়ে চল তো। এরপর অজয় তার মাকে পূর্ণিমার কাছে নিয়ে যায়। কি, ওই পূর্ণিমাটাকে এখনই অন্তঃসত্ত্বা হতে হলো? বুঝেছি, ও আমার ভালো থাকা দেখে সহ্য করতে পারলো না, তাই তো এমন কাজ করলো যেন আমার সব ভালোবাসায় ও ভাগ বসাতে পারে। কিন্তু আমি তো এটা হতে দেব না। দাঁড়া পূর্ণিমা, দাঁড়া, আমি দেখাচ্ছি তোকে মজা। এই কথা বলে রাখি তাড়াহুড়ো করে তার ঘর থেকে বেরিয়ে যেতে থাকে। অমনি হঠাৎ পা ফসকে সে সেখানেই পড়ে যায়। ও মা গো, বাবা গো, কে কোথায় আছো? আমায় বাঁচাও! রাখির চিৎকার শুনে সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। কি কি হলো তোমার ছোট বৌমা? বাবা অজয়, এক্ষুনি ছোট বৌমাকে তুলে ঘরে নিয়ে চল তো। আর কবিরাজ মশাই, আপনি একটু ওকে দেখে নিন, কি থেকে মেয়েটার কি হয়ে গেল দেখুন তো। আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে, আমি যা সহ্য করতে পারছি না। আমি দুঃখিত, পরে গিয়ে ওনার গর্ভের সন্তান নষ্ট হয়েছে। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো খাওয়ালেই সব কিছু ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আগামী 1 বছরের মধ্যে ওনাকে সন্তান জন্ম দেওয়া থেকে বিরত থাকতে হবে। এটাই ওনার স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। এটা কি হলো আমার? এখন কি হবে আমার? আমি তো আগে এই বংশের উত্তরাধিকারী আনতেও পারবো না, আর মায়ের দেওয়া উপহারটিও নিতে পারবো না। বোন, আমি বলেছিলাম না, সন্তান সন্ততি বিধাতার দান। তিনি চাইলেই একমাত্র সন্তান সন্ততির মুখ দেখা সম্ভব। আর এগুলো নিয়ে কখনো প্রতিযোগিতা চলে না। তুই সবসময় আমার সাথে সবকিছু নিয়ে প্রতিযোগিতা করেছিস, এমনকি সেই প্রতিযোগিতার মধ্যেও আমাদের সন্তানদেরকেও ছেড়ে দিসনি। তাই দেখ, আজ পিতাতাই তোকে তোর যোগ্য শাস্তি দিয়েছেন। তুমি ঠিকই বলেছো বড় বৌমা। এই অন্যায় যদি ছোট বৌমাই দোষী হয়, তবে সেই দোষের ভাগীদার যে আমিও। আমাদের এভাবে তোমার সাথে সন্তান সন্ততি নিয়ে প্রতিযোগিতায় নামাটা উচিত হয়নি। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও বড় বৌমা। আমার কাছে ক্ষমা চাইতে হবে না মা। আপনারা আপনাদের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফিরে এলেই আমি অনেক বেশি খুশি হব। আমাকে তুই ক্ষমা করে দিস বোন। আমি আমার অন্যায় সাজা পেয়ে গেছি। আমার মনে থাকলে আমি আর কোনোদিনও তোর সাথে কোনো কিছু নিয়ে প্রতিযোগিতা করব না রে। এরপর রাখি তার ভুল বুঝতে পারে এবং তারপর থেকে রাখি পূর্ণিমা সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে সংসার করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?